শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাই। মাস্টার্স শেষ পর্বের উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান কোর্সের শেষ অধ্যায় গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখে নেই আজকের আলোচ্য সূচিতে কি কি থাকছে। আজকের আলোচ্য সূচিতে থাকছে বিশ্বায়ন ও বহুজাতিক সংস্থা এবং বিশ্বায়ন ও পরিবেশ। শুরুতে আমরা আসি বহুজাতিক সংস্থা বলতে কি বোঝায়। An MNCs is mostly simply defined as a corporation or enterprise that conducts and controls productive activities in more than one country. Those huge business firms, mostly from North Africa, Europe and Japan, present a unique opportunity and a host of serious problems for the many developing countries in which they operate. এখন দেখে নেই বহুজাতিক সংস্থার কি কি বৈশিষ্ট্য থাকবে। এখানে 4টি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ মোটামুটি ভাবে বলা যেতে পারে বহুজাতিক সংস্থার বার্ষিক বিক্রয়ের পরিমাণ 10 কোটি টাকা। এদের বহু সংখ্যক বিদেশি শাখা ও সহযোগী থাকে, বলা হয়ে থাকে একচেটিয়া বাজার, এবং এই বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে তাদের সৃষ্ট আন্তর্জাতিক কিছু অর্থ লগ্নিকারী সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ রয়েছে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO। বলা হচ্ছে if globalization depends on human decision, then which particular humans are taking those decisions and whose interest. The authors are on this point transnational corporations, TNCs, are the motor and beneficiaries. স্টিভ এভাবেই বলছেন, অর্থাৎ এই যে ট্রান্সন্যাশনাল কর্পোরেশনস বলা হচ্ছে, মাল্টিন্যাশনাল কর্পোরেশনসকে আবার অনেক সময় ট্রান্সন্যাশনাল কর্পোরেশনস বলা হয়। সংক্ষেপে TNCs আর মাল্টিন্যাশনাল কর্পোরেশনস MNCs সংক্ষেপে। এখন আমরা দেখে নেই এই যে আমরা বিশ্বায়নের কথা বলছি এবং বহুজাতিক সংস্থার কথা বলছি, এখন আমরা দেখব বিশ্বায়ন ও বহুজাতিক সংস্থা, অর্থাৎ এই যে বিশ্বায়ন, অর্থাৎ একদিকে বহুজাতিক সংস্থার বিশ্বায়ন, অন্যদিকে বহুজাতিক সংস্থা বিশ্বায়নের সুফল ভোগ করে। তো এখানে আমরা দেখতে চাই যে এই যে বিশ্বায়নের কথা আমরা বলছি, বিশ্বায়ন প্রক্রিয়া বিস্তারের ক্ষেত্রে বহুজাতিক সংস্থার কি কি ভূমিকা রয়েছে, অর্থাৎ the role of multinational companies to develop the process of globalization। প্রথমে আমাদেরকে যে কথাটা বলতে হবে সেটি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ বিশ্বায়নের ফলে কিন্তু বিশ্বে মুক্ত বাজার অর্থনীতির প্রচলন হয় এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির মাধ্যমে বিকাশ খুবই ভালোভাবে সম্পন্ন হয়, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু ক্রমাগত চাপ বাড়ছে এবং বিশ্বের উন্নত দেশের অর্থনীতি আরো বেশি শক্তিশালী হচ্ছে। অপরদিকে যারা অনুন্নত দেশ তারা কিন্তু তাদের বাজার হারাচ্ছে, অর্থাৎ এই মুক্ত বাজার অর্থনীতিতে কিন্তু প্রতিযোগিতার একটা ব্যাপার রয়েছে। যারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে তারা সার্ভাইভ করবে, আর অনেক দেশ কিন্তু এই মুক্ত বাজার অর্থনীতির যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের বাজার হারাচ্ছে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে ধনী দরিদ্রের ব্যবধান, অর্থাৎ বিশ্বায়নের ফলে ধনী দরিদ্রের যে ব্যবধান সেই ব্যবধানটি কিন্তু বাড়ছে এবং যার ফলে কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক বিস্তার, অর্থাৎ বহুজাতিক কোম্পানির মাধ্যমে কিন্তু সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, ফলে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন, অর্থাৎ যেটাকে কালচারাল ইম্পেরিয়ালিজম বলে, সেই কালচারাল ইম্পেরিয়ালিজম কিন্তু ত্বরান্বিত করছে এবং ফলে অপসংস্কৃতির বিস্তার কিন্তু বাড়ছে এবং এক্ষেত্রে কিন্তু মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করতে পারে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ আমি একটু আগেই যেটা বলেছি যে মুক্ত বাজার অর্থনীতির ফলে কিন্তু এই বিশ্বায়ন প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করছে এবং বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বায়ন প্রক্রিয়াকে আরো বেশি ত্বরান্বিত করছে, যেটাকে বলা হয় অর্থনৈতিক বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়নের যে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, এটি মূলত
অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে পড়ে। এছাড়াও রয়েছে অসম বাজার ব্যবস্থা, যেহেতু উন্নত দেশগুলোর সাথে অনুন্নত এবং উন্নয়নশীল দেশের লড়াই হচ্ছে, অর্থনৈতিক লড়াইয়ের কথা বলা হচ্ছে, এবং এই লড়াইয়ের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়নশীল দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বহুজাতিক সংস্থাগুলো কিন্তু তাদের বাজার ব্যবস্থা কে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করছে, যা মূলত উন্নত দেশেরই অংশীদারিত্বের মধ্যে পড়ে। অর্থাৎ এই আমরা যে বহুজাতিক সংস্থাগুলো দেখতে পাই তার বেশিরভাগই কিন্তু উন্নত দেশের তাদের মাদার কান্ট্রি, যার ফলে দেখা যাচ্ছে এই অসম বাজার ব্যবস্থায় কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বলা হচ্ছে যে বিশ্বায়ন প্রক্রিয়া বহুজাতিক কোম্পানিগুলো প্রক্রিয়ায় তাদের বাজার দখল করছে, ফলে এই মূল্য অর্থনীতিকে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং একই সাথে কাঁচামাল এবং কি বলা যায় যে লাভের অংশটা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক আগ্রাসনের সাথে সাথে কিন্তু নতুন একটি সাম্রাজ্যবাদ তৈরি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। অর্থাৎ এখন কিন্তু সেই অর্থে আমরা আর কলোনিয়ালিজম দেখতে পাই না, কিন্তু সেই কলোনিয়ালিজমের পরিবর্তে আসছে হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম এবং অনুন্নত দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে দেশীয় শিল্পের বিকাশে কিন্তু বাধা আসছে। অর্থাৎ বহুজাতিক পণ্যের মাত্রা অতিরিক্ত বিকাশের ফলে কিন্তু দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে এবং উন্নত দেশগুলির যে বহুজাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু পুরো বাজারগুলোকে দখল করে নিচ্ছে এবং একচেটিয়া তাদের যে বাণিজ্য নীতি, যার ফলে কিন্তু বাণিজ্য বৈষম্যের শিকার হচ্ছে এই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো। অর্থাৎ আমরা যে টপ পয়েন্টগুলো এখানে বললাম সেগুলো কিন্তু অর্থাৎ বহুজাতিক সংস্থাগুলো কিভাবে বিশ্বায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে সেগুলোকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখন আমরা দেখব যে বহুজাতিক সংস্থাগুলো কিভাবে বিশ্বায়নের সুফল ভোগ করে, অর্থাৎ হাউ ডু এমএনসিস আর বেনিফিশিয়ারি ফ্রম গ্লোবালাইজেশন প্রসেস। তো আমরা বলেছি যে যেসব সংস্থা বা কোম্পানির মালিকানা একক কোনো দেশ বা একটি দেশের নাগরিক নয়, বরং বিনিয়োগ নিজস্ব রাষ্ট্রীয় সীমানায় সীমাবদ্ধ নয়, তাদেরকে বহুজাতিক সংস্থা বলে এবং বহুজাতিক সংস্থাগুলো কিন্তু বিশ্বব্যাপী শিল্পের বিকাশ ঘটিয়েছে। এবং এখানে আমরা দেখব যে এই বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বায়ন প্রক্রিয়ায় যেভাবে উপকৃত হচ্ছে বা সুফল ভোগ করছে সেটি হচ্ছে, প্রথমে এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ গ্যাট, GATT, পরবর্তীতে WTO। অর্থাৎ প্রথমে কিন্তু ছিল হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড, যেটাকে গ্যাট বলা হতো, যেটা 1948 সালে প্রতিষ্ঠিত ছিল। সেই গ্যাট কিন্তু ভেঙে গিয়ে পরবর্তীতে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি এবং বহুপাক্ষিক বাণিজ্য সংগঠন যার সদস্য সংখ্যা সম্ভবত 150। তো এই যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো কিন্তু বহুজাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের বাণিজ্যের পরিবেশের অনুকূল অবস্থা তৈরি করে, অর্থাৎ অনুকূল পরিবেশ কিন্তু সৃষ্টি করে। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে ব্যবসায়িক সুফল, অর্থাৎ এই বহুজাতিক সংস্থাগুলোর ফলে কিন্তু তারা ব্যবসায়িক সুফল ভোগ করে। এবং তৃতীয়ত দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতা এবং যারা উচ্চপদস্থ যে ব্যক্তি রয়েছে তারা প্রভাবিত করে, যার ফলে কিন্তু তারা লাভবান হয়। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনুন্নত দেশের যারা প্রকৃত পরিকল্পনাকারী রয়েছে তারা কিন্তু এই বহুজাতিক সংস্থাগুলোই, এবং ক্রেতা কোন জিনিস খাবে, কি পরবে, অর্থাৎ সবকিছু কিন্তু তাদের দৈনন্দিন জীবনের উপরে কিন্তু তারা প্রভাব বিস্তার করছে, পরোক্ষ প্রভাব। অর্থাৎ এখন কিন্তু বাজার দখলের মাধ্যমে কিন্তু সাম্রাজ্যবাদকে কি বলা যায় পাকাপোক্ত করা হচ্ছে। অর্থাৎ এই যে বহুজাতিক কর্পোরেশন গুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবন যাপনকে পরোক্ষভাবে কিন্তু প্রভাবিত করছে এবং আমরা চাইলেও কিন্তু সেই প্রভাব থেকে দূরে থাকতে পারছি না। এবং এছাড়াও আরো রয়েছে যে বাণিজ্য উদারীকরণ, অর্থাৎ আমরা বলতে পারি
যে এই যে বিভিন্ন যে আন্তর্জাতিক যে কর্পোরেশনস গুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার আওতায় যে সমস্ত ব্যাংক, বীমা, পর্যটন, পরিবহন বা অন্য যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা অবাধ বাণিজ্য করছে। এই অবাধ বাণিজ্যের পাশাপাশি কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে বিনিয়োগ কিন্তু, বিদেশি বিনিয়োগ কিন্তু নিশ্চিত করতে হয়। এবং এই চুক্তি সুবিধা নিয়ে বহুজাতিক কোম্পানিগুলো এ খাতে প্রচুর বিনিয়োগ করে এবং বিশ্বায়নের মাধ্যমে বাণিজ্য উদারীকরণ হওয়ার সেবামূলক খাতে এসব কোম্পানির কিন্তু কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। অর্থাৎ তারা কিন্তু প্রত্যক্ষভাবে অনেকটা আমাদের যাবতীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু কর্তৃত্ব আরোপ করছে। এছাড়াও আরো রয়েছে, অর্থাৎ যে সংস্থাগুলো রয়েছে, বহুজাতিক সংস্থাগুলো, সেগুলো কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু প্রচারের গুরুত্ব বাড়ছে। সুতরাং বলা হয়ে থাকে এখনকার বাজার ব্যবস্থায় টিকে থাকার অনেকটাই মূল মন্ত্র কিন্তু প্রচারেই প্রসার, অর্থাৎ বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই বিজ্ঞাপন এবং মিডিয়াতে কিন্তু, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে কিন্তু প্রচারণা চালাচ্ছে কোম্পানিগুলো, এবং যার ফলে দেখা যাচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলোর কিন্তু সারা বিশ্বে তাদের বাজারজাত করছে তাদের পণ্য। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন নেসলে, তারা কিন্তু সারা বিশ্বব্যাপী কোকা কোলা, পেপসি, কোডাক, আরো বিভিন্ন, ইউনিলিভার, এরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রচারণার মাধ্যমে কিন্তু সারা বিশ্বের লোকজনই কিন্তু এই বহুজাতিক সংস্থাগুলোর নাম জানে, তাদের পণ্য সামগ্রী ব্যবহার করে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু তাদের পণ্যের প্রসার পাচ্ছে। এছাড়াও এখানে বলা হচ্ছে যে কৃষি ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়ছে। অর্থাৎ এই যে কৃষি ক্ষেত্রে যে প্রয়োজনীয় সার, কীটনাশক বা অন্যান্য যে দ্রব্য সামগ্রী রয়েছে, অর্থাৎ তারাও কিন্তু, অর্থাৎ সেবা খাতের ক্ষেত্রেও কিন্তু তারা প্রভাব বিস্তার করছে। এবং WTO এর নীতি ও কৌশল কিন্তু অনুকূলে হওয়ায় বিভিন্ন দেশের কৃষি ক্ষেত্রে তারা এই বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু প্রভাব বিস্তার করছে তাদের বাজার সৃষ্টির মাধ্যমে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে TRIP, অর্থাৎ ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। অর্থাৎ যেটি 1994 সালে আরেকটি চুক্তি হয়, যেটাকে ট্রিপ চুক্তি বলে। এই অনুসারে যে কপিরাইট রয়েছে বা ট্রেডমার্ক, এর যে মালিকানা রয়েছে তার উপরে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে কিন্তু বিশ্বায়নের ফলে নতুন নতুন পণ্যের উদ্ভব ঘটেছে আমরা জানি, এবং এইসব কোম্পানি কিন্তু নিজ নিজ উদ্ভাবিত যে প্রযুক্তি রয়েছে তার প্যাটেন্ট নিয়ে যায়, এবং যার ফলে দেখা যায় যে উৎপাদনের চাহিদা বৃদ্ধি পেলেও কিন্তু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা উৎপাদন করতে পারছে না এই চুক্তির কারণে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বায়ন ও পরিবেশ, এনভায়রনমেন্ট এন্ড গ্লোবালাইজেশন। এখানে দুটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে বিশ্বায়ন, সেই বিশ্বায়ন কখনো কখনো পরিবেশের উপরে ইতিবাচক প্রভাব ফেলছে, কখনো আবার নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়ায় যেহেতু এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস বা বহুজাতিক সংস্থাগুলো দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে যে তারা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকেই কিন্তু তাদের নিজেদের প্রপার্টি হিসাবে ব্যবহার করছে। ফলে একদিকে কিন্তু এই যে পরিবেশ ও টেকসই উন্নয়নের কিন্তু তারা কোনো তোয়াক্কা করছে না। অর্থাৎ টেকসই উন্নয়ন সম্পর্কে কিন্তু বলাই হচ্ছে যে টেকসই উন্নয়ন হচ্ছে পরিবেশকে অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু বিশ্বায়ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে এই বহুজাতিক সংস্থাগুলোর কারণে, মুক্ত বাণিজ্যের কারণে কিন্তু পুরো বিশ্বই হাতের নাগালে চলে এসেছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে ইতিবাচক প্রভাবও পড়ছে, আবার নেতিবাচক প্রভাবও পড়ছে। তো আমরা শুরুতে পরিবেশের উপর বিশ্বায়নের যে ইতিবাচক প্রভাব, সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো প্রথমে আমরা দেখি যে পরিবেশ সংকট মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিস্ক সোসাইটি লেখা হয়েছে ইউরেস বেক। অর্থাৎ ইউরেস বেক নামে একজন জার্মান সোশিওলজিস্ট, তিনি 1992 সালে এই প্রত্যয়টি উদ্ভাবন করেন, রিস্ক সোসাইটি। এবং তিনি বলতে চেয়েছেন যে as technological changes progresses more and more rapidly and produces new form of risk, we must constantly respond and adjust to those changes. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি প্রযুক্তির পরিবর্তন ঘটবে, উৎকর্ষিত হবে প্রযুক্তি, তত বেশি কিন্তু নতুন নতুন ঝুঁকির সৃষ্টি করবে। এবং এই যে ঝুঁকিগুলো, এটা কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে যাবে, অর্থাৎ দ্রুততার সাথে বেড়ে যাবে। এবং শুধু তাই না, এবং দ্রুততার সাথে আমাদেরকে কি করতে হচ্ছে, সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, আমাদেরকে অভিযোজন করতে হচ্ছে।
তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্ব পরবর্তী সময়ে ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্ব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইউক্রেনের অর্থাৎ চেরনোবিল যে দুর্ঘটনার কথা এখানে বলতে হবে, সেখানেও কিন্তু ইউরোপের সমস্ত ইউরোপ ব্যাপী কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছিল। এবং এই যে প্রভাব, সেই প্রভাব কিন্তু কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং একটি বৈশ্বিক প্রেক্ষাপট কিন্তু ছিল। এবং এই যে রিস্কের কথা এখানে বলছেন ইউরিস বেক, সেটা কিন্তু তিনি বলছেন যে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত যে ঝুঁকি রয়েছে সেগুলো কিন্তু দেশের যে সীমানা সেটা পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মানব প্রজাতির জীবন মানের উন্নতকরণ। অর্থাৎ আমরা জানি যে মানুষ কিন্তু সৃষ্টির শুরুতে গুহাবাসী ছিল, অর্থাৎ তারা কিন্তু হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটিতে ছিল, অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজে ছিল। সেই আদিম সাম্যবাদী জীবন অর্থাৎ গুহাবাসী জীবন থেকে তারা কিন্তু মানব সভ্যতার দিকে চলে এসেছে, এবং এখানে কিন্তু প্রযুক্তি তাদেরকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না যে এই যে প্রযুক্তির যে উদ্ভাবন, সেই নতুন নতুন প্রযুক্তি কিন্তু জৈব পরিবেশকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, সহজ করেছে, এবং শুধু তাই না, মানুষের সৃষ্টিশীলতার কিন্তু একটি নিদর্শন, এবং প্রযুক্তি কিন্তু মানব জীবনকে অনুকূল পরিবেশ দিয়েছে এবং অস্তিত্ব টিকিয়ে রাখার সুযোগ দিয়েছে। ফলে বলা যেতে পারে এই যে বিশ্বায়নের যুগে প্রযুক্তি কিন্তু আরো বেশি গতিশীল হচ্ছে। আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে পারি, অর্থাৎ রোবট টেকনোলজি, যেটা মানব মস্তিষ্ককে কিন্তু কি বলা যায়, মানব মস্তিষ্ক অনেক সময় ভুল করতে পারে, কিন্তু যে ডিজিটাল ক্যালকুলেটিং সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, তারা কিন্তু কি বলা যায় আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দিয়েছে। এছাড়াও পণ্য উৎপাদনে গতিশীলতা অর্থাৎ মানব প্রজাতির ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে কিন্তু নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবনেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, এবং প্রযুক্তির সহযোগিতায় কিন্তু কি বলা যায় খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু গতিশীলতা এসেছে। অর্থাৎ যদি যে ক্রমবর্ধমান জনসংখ্যা তার সাথে তাল মিলিয়ে যদি খাদ্য উৎপাদন করা না যেত, তাহলে কিন্তু মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হতো। তো সুতরাং বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে নিত্য নতুন প্রযুক্তি এসে কি করেছে, মানুষের যে খাদ্যর চাহিদা, সেই চাহিদার সাথে সঙ্গতি রেখে কিন্তু খাদ্য উৎপাদনে কিন্তু গতিশীলতা এসেছে, পরিবর্তন এসেছে। এছাড়াও বলা যেতে পারে যে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই যে মানব প্রজাতির যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এর মূলে কিন্তু রয়েছে প্রযুক্তি। অর্থাৎ প্রযুক্তি নির্ভরশীল যে দেশ বা অঞ্চল সমূহ, তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনুন্নত দেশগুলোর চেয়ে অনেক বেশি। তো যার ফলে কিন্তু উন্নত হওয়ার সাথে সাথে তারা কিন্তু পরিবেশের দিকেও মনোযোগী হচ্ছে এবং পরিবেশ রক্ষার্থে কিন্তু প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। অর্থাৎ উন্নত দেশগুলোতে কিন্তু পরিবেশ দূষণের হার অনেক কম অনুন্নত দেশের তুলনায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা। অর্থাৎ বিশ্বায়নের যুগে মানুষ একদিকে যেমন পরিবেশের জন্য হুমকি স্বরূপ, অন্যদিকে কিন্তু তারা পরিবেশ রক্ষায় কাজ করছে, এবং পরিবেশ সংরক্ষণের জন্য কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে। তারা কিন্তু এই যে বিলুপ্ত প্রায় যে প্রজাতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সংরক্ষণ এবং লালন পালনের জন্য অভয়ারণ্য সৃষ্টির প্রতি গুরুত্ব দিচ্ছে। এছাড়াও কিন্তু পরিবেশবাদী চেতনার বিস্তার ঘটেছে এবং পরিবেশ সংরক্ষণের প্রতি কিন্তু মানুষ গুরুত্ব দিয়েছে। অর্থাৎ বিশ্বায়নের ফলে একদিকে যেমন নানান ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ, অন্যদিকে কিন্তু পরিবেশবাদীরা কিন্তু সচেতন হচ্ছে এবং তারা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং বিভিন্ন যে বন জঙ্গল রয়েছে সেগুলোকে কিন্তু তারা সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করার কথা বলছে। এবং বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সম্মেলন হয়েছে, যেমন আন্তর্জাতিক ধরিত্রী সম্মেলন, যারা পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করছে। এবং টেকসই উন্নয়নের ধারণা, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে যেহেতু বিশ্বায়নের ফলে মানুষ কি বলা যায় পরিবেশ কিছু হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুতরাং এই দুর্যোগ প্রতিরোধের অংশ হিসেবে কিন্তু উপকূলীয় অঞ্চল, সমতল এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু বনায়ন
ঘটাতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আমফান কিংবা আইলা বা বুলবুলের সময় কিন্তু বাংলাদেশের যে সুন্দরবন কিন্তু ঢাল হয়ে থেকেছে। ঠিক সেরকম পরিবেশকে সংরক্ষণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং পরিবেশ যদি অনুকূল না হয় তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে না। এবং উন্নয়ন তাত্ত্বিকরা উন্নয়নের যে কি বলা যায়, উন্নয়নের যে সূচকের কথা বলছেন, সে সূচকের মধ্যে কিন্তু তারা টেকসই উন্নয়নের কথা বলছেন। অর্থাৎ উন্নয়ন হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি সাধন না করে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যেন উন্নয়নের সুফল ভোগ করতে পারে এবং যাতে পরিবেশ সংরক্ষণ হয়। অর্থাৎ উন্নয়ন হবে কিন্তু সেই উন্নয়নে কিন্তু পরিবেশের কোনরূপ হুমকি যেন না থাকে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এই যে বিশ্বায়নের কথা বলছি, সেই বিশ্বায়ন কিন্তু এই যে টেকসই উন্নয়নের ধারণাকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও দুর্যোগ প্রতিরোধ, অর্থাৎ বিশ্বায়নের এই যুগে কিন্তু মানুষ দুর্যোগ প্রতিরোধের অংশ হিসাবেই কিন্তু এই যে বনায়ন সহ আরো বিভিন্ন পরিবেশ সংরক্ষণের উপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। এবার আমরা বলবো পরিবেশের উপরে বিশ্বায়নের কি কি নেতিবাচক প্রভাব রয়েছে। অর্থাৎ আমরা শুরুতেই বলেছি যে পরিবেশের উপরে বিশ্বায়নের অধিকাংশ প্রভাবই কিন্তু নেতিবাচক, এবং এই যে নেতিবাচক প্রভাবগুলোর কথা বলছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে বহুজাতিক সংস্থাগুলো রয়েছে, সেই বহুজাতিক সংস্থাগুলোর তারা কিন্তু মুনাফা লাভের আশায় কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। অর্থাৎ যে রাষ্ট্রসমূহ রয়েছে তাদের পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে, এবং যার ফলে কিন্তু নানাবিধ পরিবেশের অবক্ষয় ঘটছে। তো এখানে যারা উন্নয়ন তাত্ত্বিক রয়েছেন, যারা পরিবেশ বিজ্ঞানী রয়েছেন, যারা সমাজ বিজ্ঞানী রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে নানা কথাবার্তা বলছেন। অর্থাৎ এই যে বিশ্বায়নের যে কথা বলা হচ্ছে, জৈব অজৈব বস্তুগত এবং অবস্তুগত সকল উপাদানের জন্যই কিন্তু ক্ষতিকর হতে পারে। তো একজন উন্নয়ন তাত্ত্বিক ফিলিপস তিনি বলছেন, দ্য আর্থ নট ডাইং, ইট ইজ বিং কিল্ড, এন্ড দ্য পিপল হু আর কিলিং ইট হ্যাভ নেম এন্ড অ্যাড্রেসেস। অর্থাৎ এই যে পরিবেশের উপরে বা প্রাকৃতিক পরিবেশের উপরে যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানাবিধ প্রভাব কিন্তু রয়েছে। সেটা হচ্ছে ডিগ্রেডেশন অফ ন্যাচারাল হ্যাবিটস, অর্থাৎ এই যে আমাদের যে সুবিশাল যে প্রাণী বৈচিত্র্য সমগ্র বিশ্বব্যাপী, সে সুবিশাল প্রাণী বৈচিত্র্য কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক আবাস বা বিচরণ ক্ষেত্র, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে, এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন প্রজাতি যারা কিন্তু বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এখানে বিশ্বের যে উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু ঘটছে, যেহেতু বিশ্বব্যাপী বিশ্বায়ন ঘটেছে, শিল্পায়ন ঘটেছে, নগরায়ন ঘটেছে, ফলে নিত্য নতুন গ্যাসের কিন্তু নির্গমন ঘটেছে, যার ফলে কিন্তু সমুদ্র এবং নদীর পার্শ্ববর্তী যে প্রাণীদের যে আবাসভূমি ছিল বা বিচরণ ক্ষেত্র ছিল, সেগুলো কিন্তু লবণাক্ত হয়ে যাচ্ছে, এবং যার ফলে বলা হচ্ছে যে বিচরণ ক্ষেত্রের অবক্ষয় ঘটছে, যার ফলে খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং প্রাণীদের যে বৈচিত্র্যময় জীবন তার উপরে কিন্তু প্রভাব পড়ছে, এবং এই যে প্রভাব সারা বিশ্বব্যাপী কিন্তু পড়ছে। দ্বিতীয়ত গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। এই বিষয়টা সারা বিশ্বের যে আবহাওয়াবিদ, পরিবেশবিদ এবং যারা সমাজ বিজ্ঞানী রয়েছে সবাইকে কিন্তু ভাবিয়ে তুলেছে এবং রীতিমতো উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে বহু বছর ধরে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং মালদ্বীপ সহ আরো যে নিম্নাঞ্চল রয়েছে বিশ্বের, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু এই জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের ফলে অ্যান্টার্কটিক মহাদেশের যে পুঞ্জীভূত বরফ রয়েছে, সেই বরফগুলো গলে যাবে এবং পৃথিবীর যে অঞ্চলগুলো অপেক্ষাকৃত নিচু অঞ্চল, সেগুলো কিন্তু প্লাবিত হবে, এবং এখানে বসবাসরত মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনের উপরে কিন্তু প্রত্যক্ষ প্রভাব পড়বে। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের বসতবাড়ি বিনষ্ট হতে পারে, তাদের যে কি বলা যায়, তাদের যে ফসলি জমি বিনষ্ট হবে। এবং এই যে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, আমরা এখনই কিন্তু দেখতে পাই যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু লবণাক্ততা বেড়েছে এবং মরুকরণের ফলে কিন্তু জমির উর্বরতা
নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু বড় উদ্বেগ। এবং আরো উদ্বেগ হচ্ছে যে এখানে কিন্তু নদী ভাঙনের ফলে অনেক পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং আমরা বলতে পারি যে পরোক্ষভাবে হলেও কিন্তু এটা প্রযুক্তিগত পরিবর্তনেরই ফল। কেননা বর্তমান আমরা শিল্প এবং প্রযুক্তি নির্ভর সমাজে বসবাস করছি, এবং এই শিল্পের অতিরিক্ত যে নির্গত গ্যাস, শিল্প উপজাত বর্জ্য এবং নির্গত বিভিন্ন যে রাসায়নিক পদার্থ, সেগুলো কিন্তু জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়নে কিন্তু ভূমিকা রাখছে, এবং যার ফলে পৃথিবীর তাপমাত্রা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, এবং উপকূলীয় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে, এবং সার্বিকভাবে খাদ্য শৃঙ্খলে কিন্তু প্রভাব পড়ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এরপর আমরা বলবো ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণ। শিল্প প্রযুক্তির চাহিদা পূরণ ইত্যাদি কারণে কিন্তু মানুষ প্রাকৃতিক সম্পদকে বিনষ্ট করছে। এখানে বলা প্রয়োজন সব সম্পদই কিন্তু অসীম না, এবং এখানে কবির ভাষায় বলতে হচ্ছে only when last tree has been cut down, only when the last river has been poisoned, and only then will you find the money cannot be eaten। অর্থাৎ এই যে আমরা যে একটা বৈশ্বিক মহামারীর মধ্যে আছি, যে কোভিড-19 আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করেছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পরিবেশ দূষণ ঘটাচ্ছি তার প্রভাব কিন্তু মানব সভ্যতা কিন্তু দেখছে, প্রত্যক্ষ করছে। একটি সময় আসবে আসলেই যখন আমরা এই গাছগুলো কেটে ফেলবো, নদীগুলোকে ভরাট করব, এবং তখন আমরা বুঝতে পারবো যে এই যে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চাচ্ছি, অর্থাৎ এখানে আমরা যে শুধুমাত্র অর্থ উপার্জনের দিকেই যে ধাবিত হচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে যখন পরিবেশ দূষিত হয়ে যাবে বা আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন কিন্তু অর্থ আমাদের এই ক্ষতিকে কিন্তু কোনোভাবে পুষিয়ে দিতে পারবে না। এবং তারপরে আসছে ডিপ্লেশন অফ ওজোন, অর্থাৎ ওজোন স্তরে ফাটল। ওজোন স্তর কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি সহ যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সেগুলো কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পথে বাধা সৃষ্টি করে, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে মানুষ যে শিল্প এবং প্রযুক্তিতে যে সমস্ত গ্যাস ব্যবহার করে, বিশেষ করে আমরা যে ফ্রিজ বা এসিতে আমরা প্রচুর পরিমাণে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু নিঃসরণ হয়, এবং এই যে সিএফসি গ্যাস এটা কিন্তু খুব ক্ষতিকর গ্যাস, এবং এটি ওজোন স্তরে ফাটল সৃষ্টি করে, এবং এই ফাটল সৃষ্টির ফলে কিন্তু সূর্য থেকে অতিবেগুনি রশ্মি সহ আরো যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাধাহীনভাবে সরাসরি পৃথিবীতে প্রবেশ করে এবং পৃথিবীকে উষ্ণ করে তোলে এবং প্রাণী জগতের ক্ষতির কারণ হয়ে যায়, যার জন্য কিন্তু মানুষ এবং প্রাণীকুল নানান রকম রোগব্যাধিতে আক্রান্ত হয়। এবং আরেকটি বিষয় ই ওয়েস্ট পলিউশন, অর্থাৎ ই বর্জ্য দূষণ। বিভিন্ন প্রযুক্তির ফলে কিন্তু রেডিয়েশন হচ্ছে, এবং এই যে রেডিয়েশন, সেই রেডিয়েশন কিন্তু প্রাণীর জন্য ক্ষতিকর, এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বিষাক্ত কেমিক্যাল মাটিতে মিশছে বা পরিবেশ বা প্রাণী জগতের জন্য কিন্তু ব্যাপক ক্ষতি সাধন করছে। এছাড়াও বিভিন্ন পলিউশনের কথা বলা হচ্ছে মেটাল, এয়ার, ওয়াটার, সাউন্ড, স্টিং, টক্সিক, অ্যাসিড এন্ড সোয়েল, অর্থাৎ প্রযুক্তি ও শিল্প থেকে যে ধাতব দূষণ হচ্ছে, সীসা, পারদ, ক্রোমিয়াম, কপার ইত্যাদি ধাতু কিন্তু মিশে যাচ্ছে এবং মাটি, পানি, বায়ুতে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, এবং নানাভাবে কিন্তু খাদ্যের মাধ্যমে মানুষ ও প্রাণী দেহে ঢুকে পড়ছে, যার ফলে কিন্তু জীব এবং উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার আসি আমরা পানি দূষণ। বিশ্বায়নের যুগে কিন্তু শিল্পায়নের সরাসরি প্রভাব পড়ছে পরিবেশের উপরে এবং পানি সম্পদের উপরে, এবং এখানে বলা হচ্ছে, জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে all people have the right to have access to drinking water in qualities and quality equal to their basic need। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনিয়ন্ত্রিত পানি দূষণের কারণে কিন্তু আজ হুমকির সম্মুখীন, এবং শিল্প, কলকারখানা, নদী, সমুদ্র বা অন্যান্য জলাধারকে কিন্তু কেন্দ্র করে গড়ে উঠছে, এবং সরাসরি এই যে শিল্প বর্জ্যগুলো কিন্তু নদীতে বা পানিতে কিন্তু নিক্ষেপিত হচ্ছে, যার ফলে কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই যে বুড়িগঙ্গা নদী, সেটা কিন্তু নানাবিধ শিল্প বর্জ্যের কারণে এবং মানব বা মানুষের ব্যবহৃত যে বর্জ্যের কারণে কিন্তু সাংঘাতিকভাবে দূষিত হয়েছে, এবং এই যে দূষণের মাত্রা কিন্তু
পড়ছে এবং শিল্পায়নের ফলে কিন্তু পরিবেশ দূষণ, বিশেষ করে পানি দূষণ হচ্ছে, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও বায়ু দূষণের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেই শিল্প কলকারখানায় যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হয় এবং এই জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন CO2, SO2, N2O এরকম নানান রকম গ্যাস কিন্তু মিশে যায়। তো যার ফলে দেখা যাচ্ছে যে সমগ্র বিশ্বব্যাপী আমেরিকায় কিন্তু প্রায় 23% মতো কার্বন নিঃসরণ ঘটাচ্ছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে শিল্পায়নের পূর্বে এই পৃথিবী যেমন নির্মল ছিল, সুন্দর ছিল, দূষণ মুক্ত ছিল, কিন্তু এখন এই সমগ্র বিশ্বে এতটাই বেশি দূষণ বাড়ছে, যার জন্য আমাদের এই যে আমরা যে পৃথিবী নামক সুন্দর সবুজ যে গ্রহের কথা গ্রহে বসবাস করছি, এই গ্রহে আমাদের বসবাস কিন্তু অনেকটাই হুমকির মধ্যে। এছাড়াও রয়েছে শব্দ দূষণ। বলা হচ্ছে যে শব্দের সহনীয় যে মাত্রা, সেই মাত্রার অতিরিক্ত যখন হবে তখনই কিন্তু সেটা দূষণের পর্যায়ে চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিত্য নতুন যানবাহন, এই যানবাহন এবং যে মোটর যে চালিত যে যানবাহন গুলো রয়েছে, সেগুলো একদিকে যেমন বায়ু দূষণ ঘটাচ্ছে, অন্যদিকে কিন্তু শব্দ দূষণ ঘটাচ্ছে। অন্যদিকে এই কলকারখানা থেকে নির্গত শব্দ, নির্মাণ কাজের শব্দ, বিস্ফোরণ শব্দ ইত্যাদি কিন্তু আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে এবং এর ফলে নানান রকম রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, যেমন শ্রবণ শক্তির সমস্যা হচ্ছে, মানসিক এবং স্নায়বিক নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া রয়েছে স্টিং পলিউশন, অর্থাৎ যেটাকে গন্ধ দূষণ বলা হচ্ছে, এবং শিল্প কলকারখানা থেকে যে উপজাত দ্রব্য সামগ্রী বা উচ্ছিষ্ট সেগুলো কিন্তু পার্শ্ববর্তী যে কোনো জলাশয়ে চলে যাচ্ছে বা ডাস্টবিনে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু মারাত্মকভাবে পরিবেশ দূষণ সৃষ্টি করছে। এখানে ট্যানারির বর্জ্যের কথা বলা যেতে পারে, তা সাংঘাতিকভাবে কিন্তু পরিবেশ দূষণ ঘটাচ্ছে। এছাড়াও রয়েছে টক্সিক অর কেমিক্যাল পলিউশন, অর্থাৎ শিল্প এলাকাগুলোতে কিন্তু যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে সেই রাসায়নিক দ্রব্যের কারণে কিন্তু দূষণ ঘটছে, যেমন ভূপাল দুর্ঘটনার কথা এখানে বলা যেতে পারে। এবং পরিবেশে কিন্তু অ্যামোনিয়া, নাইট্রেট গ্যাস সহ আরো নানান রকম রাসায়নিক গ্যাস কিন্তু মিশে যাচ্ছে এবং এগুলো প্রত্যক্ষভাবে কিন্তু মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে নানান রকম রোগের সৃষ্টি করছে। এছাড়া আমাদেরকে বলতে হবে হচ্ছে অ্যাসিড দূষণ এবং মাটি দূষণের কথা। শিল্প বর্জ্য কিন্তু মাটিতে মিশে যাচ্ছে, যার ফলে মাটির যে স্বাভাবিক গুণাগুণ, সেই গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে মাটির উর্বরতা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে এবং মাটিতে যে বসবাসকারী যে সমস্ত উপাদান, সেই উপাদান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো যে কীট পতঙ্গ, কেঁচো সহ সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসলের যে চাষ সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের কিছু অঞ্চল, সেই অঞ্চল কিন্তু একেবারে অনুর্বর হয়ে গিয়েছে এবং ওই অঞ্চলে যে শিশু ভূমিষ্ঠ হয় দীর্ঘদিন পরেও কিন্তু বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। সুতরাং পরিবেশ দূষণের যে প্রভাব সেটা পরিবেশের উপরেও পড়ছে, আবার মানব স্বাস্থ্য, জমির উর্বরতা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তার প্রভাব পড়ছে। এছাড়াও আমরা বলতে পারি যে সামগ্রিকভাবে পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও বলতে হয় ইম্প্যাক্ট অন ওয়েদার এন্ড ক্লাইমেট, অর্থাৎ এই যে আমরা যে বিশ্বায়নের ফলে সৃষ্ট যে আমরা যে পলিউশনের কথা বলছি, অর্থাৎ আবহাওয়া জলবায়ুর উপরেও কিন্তু প্রভাব পড়ছে। এজন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগেই বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, অর্থাৎ নগরের আবহাওয়া, নগরের জলবায়ু, অরণ্য আবহাওয়া, এই যে একটা পার্থক্য, অর্থাৎ গ্রামের যে দূষণমুক্ত যে পরিবেশ, সে দূষণের বিপরীতে কিন্তু নগরের যে বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, এই সমস্ত দূষণ কিন্তু নগরের আবহাওয়াকে কিন্তু বিষাক্ত করে তুলেছে। শুধু তাই না, নগরের যে আবাসন সমস্যা, ট্রাফিক সমস্যা এবং সার্বিকভাবে কিন্তু নানান রকম অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা কিন্তু পরিবেশ অতি নগরায়নের আমরা একটা ফলশ্রুতি বলতে পারি। সুতরাং এই যে সামগ্রিকভাবে নগরীর যে পরিবেশ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ওজোন স্তর ক্ষয়, অর্থাৎ শিল্প কলকারখানা ও শিল্পায়িত পণ্য,
একটু আগে আমরা যেটা বলেছি, যেমন এসি এবং ফ্রিজ থেকে নির্গত যে ক্লোরোফ্লোরোকার্বন, সেগুলো কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং জৈব জগতের উপরে কিন্তু মারাত্মক প্রভাব সৃষ্টি করে, এবং এর ফলে মানব দেহে কিন্তু নানাবিধ রোগ সৃষ্টি হয়, কিছু কিছু প্রাণঘাতীও হতে পারে, যেমন স্কিন ক্যান্সার এবং অন্যান্য যে চর্মরোগগুলো রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে পরিবেশের উপরে বিশ্বায়ন বা উন্নয়ন প্রক্রিয়ার কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে এবং নেতিবাচক প্রভাবও রয়েছে। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে বিশ্বায়নের ফলে যে পরিবেশগত সমস্যা হচ্ছে, সেই পরিবেশগত সমস্যাগুলো কিন্তু স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ছে, আবার উন্নয়ন এবং উৎপাদনশীলতার উপরেও কিন্তু প্রভাব পড়ছে। সুতরাং এই যে বিশ্বায়নের ফলে সৃষ্ট যে পরিবেশগত যে সমস্যা বা ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির কথা মাথায় রেখেই কিন্তু পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার কথা পরিবেশবিদ, আবহাওয়াবিদ, সমাজবিজ্ঞানী সবাই কিন্তু বলছেন। সুতরাং এই বিষয়ে সচেতন হওয়ার কিন্তু কোনো বিকল্প নেই, কেননা আমরা জানি যে বিশ্বায়ন প্রক্রিয়া কিন্তু পরিবেশগত ঝুঁকিকে ত্বরান্বিত করছে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি।